আজকে একটা নতুন স্ট্র্যাটেজি শিখবো, তার নাম হচ্ছে পি রেশিও দেখে কীভাবে আমরা স্টক অ্যাকুমুলেট করতে পারি। আমরা সাধারণত যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে কোনো স্টক তার প্রাইস বাড়ে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য, রাইট? তো কখনো নিজেকে কোয়েশ্চেন করেছেন যে এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কীভাবে ক্রিয়েট হয়, কেন ক্রিয়েট হয়? তো আজকে আমরা সেই জিনিসটাই জানবো যে একটা পি রেশিও দেখে আমরা কিভাবে একটা স্টক আমরা অ্যাকুমুলেট করতে পারি। নমস্কার, আমি দীপেন্দু গায়ন আরও একটি লার্নিং ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে পি রেশিও দেখে আমরা কিভাবে যে কোনো একটা স্টক আমরা অ্যাকুমুলেট করতে পারি, সেটা ব্যাংকিং স্টক বাদে। কারণ ব্যাংকের স্টকে কিন্তু নর্মালি পি রেশিও দেখে না, সেখানে আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিও কিন্তু আমাদের দেখতে হয়। তো এই সেক্টরটাকে আমি টোটালি সাইড করে দিলাম, যেখানে আমরা যেই সেক্টরে আমরা পি রেশিও দেখে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা ইনভেস্ট করতে পারবো, আমরা সেই স্টক নিয়েই কিন্তু আজকের এই পুরো ভিডিওটা হবে। এবং এই ভিডিওতে আমি যে কোনো একটা পার্টিকুলার স্টক নিয়ে তোমাদের সেই এক্সাম্পলটাও দেবো, কিন্তু কথা হচ্ছে যে পি রেশিও দেখে আমরা কীভাবে আমরা অ্যাকুমুলেট করতে পারি, কোয়েশ্চেন তো আসে, তাই না? তো ঠিক আছে, চলো আজকের ভিডিওতে তোমাদের আমি কি বলবো, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন যে পি রেশিও কি, তাই তো? পি রেশিও ইকুয়াল টু প্রাইস টু আর্নিং রেশিও, যেটা আমাদের মেজার করে যে এই স্টকটা কতটা ভ্যালুয়েবল, মানুষ তাকে কতটা ভ্যালু দিচ্ছে, দ্যাট ইজ কল্ড পি রেশিও। তো এখানে পি রেশিও বার করতে গেলে আমাদের যে ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে কারেন্ট প্রাইস থেকে যদি আমরা এপিএস ডিভাইডেড করি, তাহলে কিন্তু আমরা সেখানে পি রেশিওটা কিন্তু পেয়ে যাব, তাই তো? তো সেটা আমি অবশ্যই ক্যালকুলেট করে তোমাদের স্ক্রিনে দেখাবো। এবং এখন যে কথাটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, রাইট? তো যারা টেকনিক্যাল নিয়ে কথা বলো, যারা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলো, তাদের সাথে একটা জায়গায় না একটু ফ্রাং করে একটা দ্বন্দ্ব আছে। সেটা হচ্ছে তারা বলে যে প্রাইস যদি বাড়া কমা দেখতে হলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দেখতে হবে। তো তুমিও জানো, আপনারাও জানেন যে আপনারা যখন মার্কেটে এসেছেন একটা জিনিস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো কখনো নিজেকে একটা কোশ্চেন করেছেন যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কীভাবে ক্রিয়েট হয়, কেন ক্রিয়েট হয়, কোথায় ক্রিয়েট হয়, কীভাবে ক্রিয়েট হয়? তো এই কোশ্চেনটা মনে কখনো করেননি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তো ক্রিয়েট হয়ে যায়। আমিও জানি ভাই, এটা ডিমান্ড এসছে, এখানে সাপ্লাই এসছে, এখান থেকে ওপর থেকে নিচে পড়ে গেছে, নিচ থেকে ওপরে গেছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য, কিন্তু কেন ক্রিয়েট হয়েছে? তো একটা জিনিস, একটা এক্সাম্পল যদি দিই, আচ্ছা সাপোজ আমরা সারা বছরই কখন সব থেকে বেশি কেনাকাটা করি, জামা প্যান্ট কিনি, জুতো কিনি, নানান রকম লাক্সারিয়াস জিনিস কিনি, কখন হয় সেটা দুর্গাপুজোর সময়, না হলে বিয়ের সিজনে। তো বিয়ের সিজনে সব থেকে বেশি ডিমান্ড কিসের? সেটা হচ্ছে গোল্ডের ডিমান্ড। যে যদি কারোর দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে কিন্তু গোল্ড তো লাগবে বস। এবার যদি আপনি পালিয়ে বিয়ে করেছেন সেটা কিন্তু আলাদা ব্যাপার, যাই হোক সেই কথা এখন আসছে না। তো গোল্ড কিন্তু সেখানে লাগবেই। এবং যখন দুর্গাপুজো আসছে তখন আমাদের নতুন নতুন ড্রেস লাগবে, নতুন নতুন জুতো লাগবে, নতুন নতুন নানান রকম জিনিস আমাদের লাগবে, লাক্সারিয়াস জিনিস। তো সেই সব জিনিস কিন্তু ডিমান্ডটা পুজোর সময় ক্রিয়েট হয়। সেই রকমই কিন্তু স্টকে কোন সময় কোন স্টকের সব থেকে বেশি ডিমান্ড আসবে সেই জিনিসটা কিন্তু আমাদের ফলো করতে হয়। দ্যাট ইজ কল্ড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যে ওই সেক্টরে ওই স্টকে কিন্তু এখন ডিমান্ড আসতে চলেছে। ঠিক যেমন ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু গোল্ড অর্নামেন্টসের যেসব সেক্টর মানে স্টকগুলো আছে, এটা কিন্তু রেকমেন্ডেশন, আমি জাস্ট গিভ দ্য এক্সাম্পল, ওকে? যেমন সেনকো গোল্ড, তারপরে আরও যত গোল্ডের আছে, অঞ্জলি জুয়েলার্স বলো, পিসি চন্দ্র বলো, তানিস্ক বলো, যেসব গোল্ডের কোম্পানিগুলো যারা মানে সোনার বিজনেস করে, যারা মোবাইলে, তো তাদের ডিমান্ডটা কিন্তু সব থেকে বেশি। এবং দুর্গাপুজোর সময় সব থেকে বেশি কী হয়, সব থেকে বেশি গার্মেন্ট সেক্টরে, যেমন ফুটওয়্যার সেক্টরে, এইসব সেক্টরগুলোর কিন্তু ডিমান্ড সব থেকে বেশি, মানে রেস্টুরেন্ট চেন, এইসব সেক্টরগুলোর কিন্তু ডিমান্ড সব থেকে বেশি আছে। সেই সময় থেকে বাইংটাও সব থেকে কিন্তু বেশি হয়। কারণ এই যে 3 মাস বিজনেস করবে তারা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে 6টা মাস তারা বিজনেস করবে, তারা এই বিজনেসের প্রফিট কিন্তু নেক্সট কোয়ার্টারে কিন্তু তারা দেখতে পাবে। কারণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টে মাসের বিজনেস যা হবে সেটা কিন্তু ডিসেম্বর কোয়ার্টারে গিয়ে তাদের একটা শো করবে, এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সেটা কিন্তু মার্চ কোয়ার্টারে গিয়ে শো করবে। তাই এই যে দুটো কোয়ার্টার, অক্টোবর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার, এবং যেটা ডিসেম্বর কোয়ার্টার এবং মার্চ কোয়ার্টার, এই ডিসেম্বর আর মার্চের কোয়ার্টারটা কিন্তু ভীষণ ভাইটাল একটা কোয়ার্টার, যেখানে কোম্পানি এইসব সেক্টরগুলো কিন্তু ডিমান্ড সব থেকে বেশি হাই থাকে। যেমন শীতকালে, শীতকালে কিন্তু আপনার যে কনজিউমার মানে এসি, যারা এসি বিক্রি করে, ফ্রিজ বিক্রি করে, সেই সব কোম্পানি কিন্তু ডিমান্ড থাকে না। কারণ তাদের ডিমান্ড কখন আসে? গরমকালে। তাদের ডিমান্ডটা, তাদের বিক্রি কিন্তু সব থেকে বেশি সেই সময়টা হয়। তাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু ক্রিয়েট করা হয়। তাই কোন স্টকে কখন ডিমান্ড আসবে সেটা কিন্তু ক্রিয়েট করে মার্কেট। দ্যাট ইজ কল্ড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এবার যদি আমরা চার্টে চলে যাই, দিস ইজ, এখানে একটা ড্র লাইন কাটলাম, দিস ইজ ডিমান্ড জোন, ওপরে একটা লাইন কাটলাম, দিস ইজ সাপ্লাই জোন, ওপর থেকে সেলাররা বসে আছে, নিচ থেকে বায়াররা বসে আছে, মাঝখানে আমি বসে আছি। তো এখানে এরকম করলে কিন্তু ফেসে যাবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে পি নিয়ে একটা সুন্দর একটা ছোট্ট স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু একটা ভালো সুইং ট্রেড কিন্তু তোমরা যে কোনো সময় যে কোনো স্টকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে করতে পারবে। অবশ্যই ব্যাঙ্কিং স্টকে নয়, এনবিএফসি স্টকে নয়, কারণ তারা কিন্তু পিবি মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও কিন্তু দেখে। তো চলো দেরি না করে সোজা চলে যাবো স্ক্রিনে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন,
মানে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখুন, তার নতুন কিছু শিখতে পারবেন। দেখো আমরা এখন স্ক্রিনে আছি এবং স্ক্রিনে সবার আগে কিন্তু আমাদের একটা চার্ট ওপেন করা, ঠিক আছে। তো চার্টের স্টকটার নাম হচ্ছে HCL টেকনোলজি। তো এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, কারণ HCL টেকনোলজিটাকে আমি সিলেক্ট করলাম কেন, কারণ এটা রেকমেন্ডেশন ভাবলেও আমার কিছু যায় আসে না, কারণ কিছু যায় আসে না, কারণ এটা এমন একটা স্টক, এটা সবাই জানে, সবাই জানে, এটা খুব একটা ভালো স্টক এবং আইটি স্টকের মধ্যে কিন্তু 3 নম্বর লার্জেস্ট কোম্পানি, ঠিক আছে। তো এর থেকে বেশি কিছু আর নয়। আর আজকে আমরা কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিছু করবো না, করবো কি করবো হচ্ছে আমরা স্টক পি হিসাব করে কীভাবে আমরা স্টককে অ্যাকুমুলেট করতে পারবো সেটাই আমরা দেখবো এই স্ক্রিনে। তো বর্তমানে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে স্টক পি হচ্ছে 29.7 এবং কারেন্ট প্রাইস কত 1841 টাকা এবং স্টক ইপিএস হচ্ছে 62 টাকা। তো আমরা জানলাম যে স্টক পি কীভাবে বার করে, আমরা যদি 1841কে 1841 ডিভাইডেড বাই 62, তাহলে আমাদের কত বেরোচ্ছে 29.6935, মানে ফ্র্যাকশন নাম্বারে সেটা কিন্তু এখানে 29.7 কিন্তু করে দিয়েছে। তো এটাই হচ্ছে কেস। দেখো এইবার আমাদের একটু অ্যানালিসিস করতে হবে এবং অ্যানালিসিস করার জন্য আমাদের স্ক্রিনার.com-এ যেতে হবে। স্ক্রিনার.com-এ এইটা কিন্তু যারা ইনভেস্টমেন্ট করো তাদের জন্য ভালো স্ট্র্যাটেজি, কারণ তারা তো লং টার্মের জন্য ইনভেস্ট করো। ঠিক আমি বলে দেবো ভিডিওর মধ্যে মধ্যে বলে দেবো কীভাবে তোমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারো। তো দেখো সবার আগে এখানে যখন স্ক্রিনার আসবে তখন তোমাদের সাথে এরকম একটা চার্ট শো করবে স্ক্রিনারে এবং সেটা থাকবে প্রাইসে। আমাদের প্রাইস নয়, আমাদের কি দেখতে হবে, হ্যাঁ আমরা কম্পেয়ার করে অবশ্যই দেখবো, কিন্তু আমাদের যেতে হবে পি রেশিও থেকে। কেমন? তো পি রেশিও এখানে দেখো টাইম ফ্রেম আছে 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর এবং ম্যাক্সিমাম। তো আমরা যদি নর্মালি যদি ইনভেস্টমেন্ট করি, সবার ফার্স্ট আমরা ইনভেস্টমেন্টের তরফে যাবো। ইনভেস্টমেন্ট যদি আমরা করি তো এগুলো হচ্ছে জেম কোম্পানি, তো এখানে আমরা 5 বছর, 10 বছর ম্যাক্সিমামও কিন্তু আমরা এখানে দেখতে পারি। তো আমরা যদি লং টাইম ফ্রেমে যদি আমরা ইনভেস্ট করতে চাই তাহলে এখানে আমরা 10 বছর ক্লিক করবো এবং 10 বছরে যদি আমরা দেখি আমাদের পি রেশিও কিন্তু সব থেকে বেশি। দেখো প্রিভিয়াসে নর্মালি এইসব স্টকগুলো কিন্তু হাইয়েস্ট পি কিন্তু যেতে কত 19.5, মানে 20-র বেশি কিন্তু পি কিন্তু কোনো মানুষ কিন্তু এই কোম্পানিকে দিত না। ইনফ্যাক্ট 2020-তে যখন মার্কেট ক্র্যাশ করলো তখন দেখো এই 16-17 পি দেখো কোথায় চলে আসলো, একদম 10-11-তে, মানে একদম সস্তা। সেখান থেকে দেখো কোথায় টান দিল, টান হচ্ছে 33, একদম টপে, মানে 30-33, এই যে দুখানা টপ, এটা যদি চার্টে তোমরা দেখো তাহলে ভাববে ওপরে একদম ডবল টপ বানিয়েছে, ওপরে ডবল টপ। সেখান থেকে মার্কেট কোথায় পড়লো, আবার নিচে পড়লো, ঠিক আছে। সেখান থেকে দেখো পি এখানে কত ছিল, একদম টপে ছিল 33 পি, সেখান থেকে কোথায় পড়লো হচ্ছে একদম 17 পিতে। এখানে একটা ব্যাপার কিন্তু দেখতে হবে, এখানে কিন্তু আমাদের দেখতে হবে ইপিএসও কিন্তু আমাদের দেখতে হবে। সাপোজ একটা ক্যালকুলেট করে যদি আমি তোমাদের দেখাই, ধরো কোনো স্টকের দাম হচ্ছে, ধরো কোনো স্টকের দাম 500 টাকা, সরি 5,000 টাকা, কোনো স্টকের দাম ধরো 500 টাকা, তার ইপিএস যদি আমি ধরি 20 টাকা, রাইট, 20 টাকা যদি ধরি তাহলে আমার স্টক পি আসছে 25। এইবার ভাবো যে 25 পিতে কোনো স্টক নর্মালি কাজ করছে, নর্মাল একদম ইসে, তো আমাদের পি তো মুভেবল, আমাদের সারা দিনে যতভাবে আমাদের স্টক প্রাইস ওঠানামা করবে সেইভাবে কিন্তু পি খেলবে, কারণ পি কিন্তু ভঙ্গুর একটা জিনিস যার কোনো ফিক্সড কিছু নেই। কিন্তু আমাদের ইপিএস কিন্তু ফিক্সড, কারণ আমাদের যে 4টে কোয়ার্টার হয় সেই 4টে কোয়ার্টারে কিন্তু আমাদের ইপিএস ফিক্সড, সরি ইপিএস বলেছে, ইপিএস কিন্তু আমাদের চেঞ্জ হয়, কারণ কোনো কোয়ার্টারে 10 টাকা ইপিএস হতে পারে, কোনো কোয়ার্টারে 15 টাকা হতে পারে, কোনো কোয়ার্টারে 9 টাকা হতে পারে, কোনো কোয়ার্টারে 30 টাকা হতে পারে। সেটা কিন্তু ফিক্সড নয়, ফিক্সড কখন 3 মাস পিরিয়ডের জন্য, যেই 3 মাসে আমাদের ফিক্সড, সেই 3 মাস অনুযায়ী কিন্তু আমাদের দেখতে হবে যে কীভাবে আমরা এখানে কাজ করতে পারি, কীভাবে আমরা বাই করতে পারি, সেল করতে পারি, রাইট। তো এইবার আমাদের এই স্টকটা বেরোলো 25 পি। এইবার ধরো স্টক পি আছে, সরি স্টক প্রাইস আছে 500 টাকা, এটা আগের কোয়ার্টারে ছিল যে আমাদের 20 টাকা ইপিএস, এই কোয়ার্টারে বেড়ে গেল আমাদের 30 টাকা ইপিএস, তাহলে আমাদের স্টক পি কত চলে আসবে, স্টক পি চলে আসবে আমাদের হচ্ছে 16.6, মানে সেখান থেকে কিন্তু ভেঙে 16 টাকা চলে আসলো। এর মানে কি স্টকটা আন্ডারভ্যালুড? একদমই নয়। আমাদেরকে দেখতে হবে যে কোনো স্টকে এন্ট্রি করার আগে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে, একটু জানতে হবে যে সেই স্টকটা কোনো রেজাল্ট বেরোনোর আগে স্টকটা কেমন পারফর্ম করছে, রাইট। এটা আমরা 10 বছরে দেখলাম, তার মেডেন পি আছে 16.9, 10 বছরে। তো এখন বর্তমানে যদি এই স্টকটা ট্রেড করছে 30-এ, তার মানে 10 বছরের টাইম ফ্রেমে এই স্টকটা কিন্তু ওভার ভ্যালুড স্টক এখন বলা যাচ্ছে যে এই সময়টা কিন্তু সেলিং জোন। কিন্তু যদি আমরা 1 বছর বা 3 বছরের, মানে 2020টাকে পুরো বাদ দিয়ে দিলাম, তারপরের থেকে যদি আমরা মার্কেট দেখি তাহলে দেখো এর মেডেন পি আছে 22.3, তার মানে এই স্টকটা কিন্তু 30-এর ওপর, যদি আমরা এইখান থেকে চার্ট দেখো 33 পির ওপরে কিন্তু কোনো সময় এই স্টকটা কিন্তু ট্রেড করে না। তার মানে এই স্টকটা যখন এই 22.3-র কাছাকাছি আসবে, মানে ধরো 23 আসলো, 24 আসলো, 25 আসলো, সেই সময় কিন্তু এই স্টকটার কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। দেখো এই স্টকটা নর্মালি 3 বছরে, যে 2022-এ এই স্টকটার পি ছিল 33, সেখানে তার ইপিএস ছিল 40 টাকা 57 জানুয়ারি মাসে, সেখান থেকে স্টকটার 40 টাকা 57 থেকে 33 পি
এবং জানুয়ারি মাসে কিন্তু 40.57 তার পি চলে আসলো 26.6, তাই তো। এইবার দেখো তার ইপিএস বাড়ছে, এখানে এলো 28, মানে এখান থেকে কিন্তু প্রাইস বাড়লো। এই 26.6-এ যেই প্রাইসটা ছিল সেখান থেকে যদি আমরা 29.5-এর সাথে 40 গুণ করি, 29.5-এর সাথে এই 29.5 ইন্টু 40.57, মানে স্টক প্রাইস কিন্তু 1196 টাকা চলে গেল, যেখানে 26.6-এ 26.6 ইন্টু 40.57, যেখানে 1080 টাকা দাম ছিল সেখান থেকে কিন্তু 100 টাকা কিন্তু বেড়ে গেল শুধুমাত্র পি এখান থেকে বাড়লো বলে। এবার দেখো 40.57 পির, দেখো এখানে দেখো যেই এখান থেকে ক্রস করলো, মানে মার্চ কোয়ার্টার যেই ক্রস করলো, ইপিএস কিন্তু বেড়ে গেল, কত বাড়লো, 9.74 কিন্তু বেড়ে গেল 49.74। সেখান থেকে পি কোথায় চলে আসলো, এইখানে পি ছিল 29, সেখান থেকে কিন্তু ইপিএস বাড়াতে স্টক পি কিন্তু পড়ে গেল 21.1। সেখান থেকে কিন্তু কোথায় গেল স্টক পি, যখনই এখানে বাড়লো 49, সেখান থেকে কিন্তু 2022-এ সেখান থেকে কিন্তু 19 মানে ওই 17, যেটা কিন্তু একদমই আন্ডার ভ্যালুড কিন্তু বোঝা যাচ্ছে। যার মেডেন পি 3 বছরে কিন্তু 22.3, তাহলে কত বোঝা যাচ্ছে যে এই স্টকটা কিন্তু নর্মালি যেখানে 28-30 কাজ করে, তাহলে এবার ক্যালকুলেট করে দেখো যার 50 টাকা ইপিএস 2022-এ এবং 17.7, সেটাকে যদি আমরা অ্যাজিউম করি যে এই স্টকটা কিন্তু নর্মালি 30 পিতে যায়, তো এই 30 ইন্টু 50 যদি ধরি, তাহলে এই স্টকটা 1500 টাকা কিন্তু নর্মালি টার্গেট হয়। তো 2022-এ আমরা এইবার যদি আমরা চার্ট প্রাইস দেখি, তাহলে 2022-এ, তো 2022-এ যার স্টকের দাম ছিল 2022-এ যেসব স্টকের দাম ছিল 896 টাকা, সেখান থেকে কিন্তু টার্গেট প্রায় 1500 টাকা নর্মালি। তো তারপর দেখো এইবার পি রেশিওটা দেখো কীভাবে বাড়ছে, দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে কিন্তু স্টক প্রাইস হতে 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 5 বছরে 3 বছরে যদি দেখি, তাহলে কিন্তু এই দেখো ইপিএস যেমনি বাড়ছে, স্টক পি কিন্তু সেই তুলনায় বাড়ছে। এখন কিন্তু বর্তমানে স্টক পি কিন্তু 30-তে চলে আসছে এবং তার ইপিএসও কিন্তু ডবল হয়ে গেছে অলমোস্ট। যেখানে এখানে ছিল 2022-এ 40 টাকা ছিল, সেখান থেকে কিন্তু 50% কিন্তু ইপিএস গ্রোথ কিন্তু সেখান থেকে হয়ে গেছে 62 হয়ে গেছে। সেই জিনিসটাই কিন্তু আমাদের পিতে রিফ্লেক্ট করেছে যে 30 কিন্তু পি চলে গেছে। তো এখন বর্তমানে এই পিটা কিন্তু একটা ওভার ভ্যালুড পিতে আছে, যেখান থেকে কিন্তু 22.3 22.7-এ কিন্তু আসাটা ভীষণ ভীষণ চান্সেস আছে। তো এইভাবে যদি আমরা কোনো স্টকে দেখি, তার প্রিভিয়াস রেকর্ড দেখি, সে কোন মেডেন পিতে ট্রেড করছে, সেটা অনুযায়ী যদি আমরা সেটাকে অ্যাকুমুলেট করার চেষ্টা করি, সেটা কিন্তু আমরা অনায়াসে করতে পারি। আর এই জিনিসটা যদি যারা সুইং ট্রেড করো, তারা কিন্তু নর্মালি কী করতে পারো, তোমরা কিন্তু মোটামুটি 20-30টা স্টকের একটা লিস্ট বানাতে পারো, যেগুলো ভালো ভালো স্টক, যেগুলো তোমরা তাদের পি হিসেব করে মেডেন পির সাথে কম্পেয়ার করে তোমরা কিন্তু সেগুলোকে অ্যাকুমুলেট করতে পারো, এবং তোমরা কিন্তু অনায়াসে 2 মাস 3 মাস যদি হোল্ড করতে চাও, সেই সব স্টকে কিন্তু অলমোস্ট তোমরা হোল্ড করতে পারো। কিন্তু যেই জিনিসগুলো আমাদের দেখতে লাগবে, সেই জিনিসগুলো হচ্ছে সেই সব স্টকের ইপিএস গ্রোথ থাকতে হবে, সেই সব স্টকের টপ লাইন বটম লাইনও কিন্তু গ্রোথ থাকতে হবে। যদি এমন হয় যে কোনো স্টকের ইপিএস গ্রোথ নেই, তার টপ লাইন গ্রোথ নেই, বটম লাইন গ্রোথ নেই, সেই সব স্টকে কিন্তু পি কিন্তু একদম তলানিতে চলে যাবে। তলানিতে মানে মানুষ তাকে কোনো ভাউই দেবে না। তো এইসব স্টকগুলো এক্সিএল টেকের স্টক কিন্তু নর্মালি 30-32 পিতে যখন ট্রেড করে, এগুলো কিন্তু একটা ওভার ভ্যালুড জোনে কিন্তু ট্রেড করে। তো এমনও হতে পারে যে কোনো এইসব স্টকগুলো একই জায়গায় কিন্তু প্রাইস কন্টিনিউয়াস একই জায়গায় ট্রেড করছে, কিন্তু তাদের পি কন্টিনিউয়াস নিচে 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 আসছে। তো সেইখানে দেখতে হবে যে প্রাইস যদি পুরোটাই কারেকশন হয়ে যায়, তাহলে আমাদের একটা অপরচুনিটি। কিন্তু প্রাইস আমাদের একই জায়গায় ট্রেড করছে, কিন্তু পিও নেওয়ার নিচে আসছে, মানে মেডেন পির কাছাকাছি আসছে, এবং সামনে কোয়ার্টার রেজাল্ট আছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা ভালো অপরচুনিটি যে স্টকটা কিন্তু এখন আন্ডার ভ্যালুড পজিশনে আছে, এবং এই স্টকটা সেই প্রাইস থেকে কিন্তু আবার যদি 30 পিতে যায়, তাহলেও কিন্তু আমাদের একটা মোটামুটি 500 থেকে 600 টাকা টার্গেট কিন্তু আমাদের এইসব স্টকে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা নিজেরা এই জিনিসটাকে যদি হালকা প্র্যাকটিস করো, তোমরা কিন্তু ভালোভাবে অ্যাকুমুলেট করতে পারবে উইথ পি স্ট্র্যাটেজি। আর এই পি স্ট্র্যাটেজি নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কিন্তু কমেন্টে আস্ক করতে পারো, এবং যদি চাও যে আমার সাথে পার্সোনালি কথা হবে, তাহলে কিন্তু আমাদের ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমি তোমাকে সেখানেও গাইড করে দেবো। কেমন? তো চলো, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, এবং সবার সাথে শেয়ার করো যে পি রেশিও দিয়ে কীভাবে তোমরা অ্যাকুমুলেট করতে পারবে স্টক।